নমস্কার। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অর্থভাগ্য নিয়ে। যাদের জন্মছক বা কুষ্ঠি বা ঠিকুজি আছে, অথচ আপনারা যারা জ্যোতিষ সম্বন্ধে আপনাদের কোনো জ্ঞান নেই, কোনো এক সময় নিজে কিংবা বাড়ির কেউ আপনাদের জন্মকুষ্ঠি বা ঠিকুজি এগুলো কোনো একজন জ্যোতিষীর কাছ থেকে আপনারা তৈরি করে নিয়ে এসেছেন, কিন্তু এখন আপনার মনের মধ্যে জানতে ইচ্ছা হচ্ছে যে আগামী দিন কিংবা আপনার বাড়ির কারো আগামী দিনে তার অর্থভাগ্য বা তার আর্থিক স্বাচ্ছন্দ্য কেমন যাবে, আদৌ কি তার আর্থিক ভাগ্য শুভ না অশুভ, এই বিষয়টি আপনি নিজে নিজেই বুঝে নিতে চাইছেন, অথচ কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর কাছে আপনি যাওয়ার আপনার সময় নেই বা আপনি এখন মানসিকভাবে যেতে প্রস্তুত নন। আমি বলবো যে ভিডিওটি আপনারা এখন দেখতে চলেছেন, এই ভিডিওটি ঠিক যদি আপনারা বোঝার চেষ্টা করেন এবং মনোযোগ সহকারে যদি আপনারা এটা দেখেন, তাহলে আমি এইটুকু বলে দিতে পারি যে আপনাদের অর্থভাগ্য নিয়ে মোটামুটি একটি ধারণা আপনারা নিজেরাই নিজেদের জন্মছক দেখে প্রেডিকশন করে নিতে পারবেন। এখন এই ডিসপ্লেতে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, সেই যোগটি হলো গিয়ে চন্দ্রাধি যোগ। চন্দ্রাধি যোগ, এই চন্দ্রাধি যোগ একটি জন্মছকে কিভাবে তৈরি হয় এবং তার কি ফলাফল নির্দেশ করছে, সেই নিয়েই আপনাদের সঙ্গে দু চারটি কথা আলোচনা করব। দেখুন, যে চারটি আপনি দেখছেন নিচে চ লেখা রয়েছে, অর্থাৎ চন্দ্র। চন্দ্রকে ইন্ডিকেট করছে। এবারে আপনি উপরের দিকে চলে যান, উপরে দেখুন প্রথমে আছে বু, মানে বয়ে হর্ষু। বু এটা নির্দেশ করছে বুধ। তারপরে একদম মাঝামাঝি যেটি রয়েছে সেখানে লেখা রয়েছে বৃহস্পতি, অর্থাৎ ব্রি দিয়ে বৃহস্পতিকে ইন্ডিকেট করছে, এবং তার পাশে রয়েছে সু, অর্থাৎ শুক্র। তাহলে এখানে আমরা চারটি গ্রহ সম্বন্ধে তার অবস্থিতি বা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে চন্দ্র, তার সঙ্গে বুধ, বৃহস্পতি এবং শুক্র। এবার কিভাবে দেখব? দেখুন, চন্দ্র থেকে যদি আমরা ষষ্ঠ ভাব মানে ছটা ঘর আমরা যদি কাউন্ট করি, মানে চন্দ্রের পর থেকে 1 2 3 4 5 6, দেখুন 6 নম্বর ঘরটি যেটি আপনি পেলেন সেটি সেখানে বুধ বসে আছে, অর্থাৎ বুধ 7 নম্বর ঘরে দেখুন বৃহস্পতি, 8 নম্বর ঘরে দেখুন শুক্র। তাহলে আমরা কি পেলাম? চন্দ্রকে কেন্দ্র করে তার ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে যদি বুধ, বৃহস্পতি এবং শুক্র পর্যায়ক্রমে অবস্থান করে, তাহলে এই যে চন্দ্রকে কেন্দ্র করে যে যোগটি তৈরি হলো, সেই যোগটিকে বলা হয় চন্দ্রাধি যোগ। এবার চন্দ্রাধি যোগ তো আমরা জানলাম, তাহলে এর ফল কি রেজাল্ট, কি বেনিফিট আমরা পেতে পারি? এবার বেনিফিটটা আমরা একটুখানি দেখে নিই। যে সমস্ত জন্মছকে চন্দ্রকে কেন্দ্র করে, চন্দ্র যে কোনো জায়গায় অবস্থান করতে পারে, এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। চন্দ্রকে কেন্দ্র করে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাবে, অর্থাৎ হাউসে যদি পর্যায়ক্রমে বুধ, বৃহস্পতি এবং শুক্র এই তিনটি গ্রহ অবস্থান করে, তাহলে আপনি জানবেন আপনার চন্দ্রাধি যোগ তৈরি হয়েছে। এই যোগ একজন জাতক বা জাতিকাকে শান্ত, সৌম্য, এক কথায় ভদ্রস্থ করে তোলে, নমনীয়, নম্র, ঠিক আছে? এরপর শুধু তাই নয়,
এই গুণাবলীর পাশাপাশি তাকে যেটা প্রদান করে সেটা হচ্ছে অর্থ ভাগ্যের শুভত্ব, অর্থাৎ প্রচুর টাকা পয়সা, অর্থাৎ অর্থ, তিনি সম্পদের মালিকানা হবেন, এমনটাই কিন্তু জ্যোতিষশাস্ত্রে এটাকে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। তাহলে চন্দ্রাদি যোগ আমরা জানলাম, এবং চন্দ্রাধি যোগ থাকলে পরে একটি জন্মছকে কি করে সেটা দেখতে হয় সেটাও আমরা শিখলাম, এবং জানতে পারলাম কি যে না, এই যোগ একজন জাতক বা জাতিকাকে শুধু একজন ভদ্রলোক কি করে তোলেন না, তাকে কিন্তু যথেষ্ট সম্পদেরও অধিকারী করে তোলেন। তাহলে এটাই হলো চন্দ্রাধি যোগ। এরপরে আমরা লগ্নাধি যোগ কি এবং তার কি ফলাফল এটা আমরা জেনে নেব। চন্দ্রাধি যোগ আপনারা শিখলেন, তাহলেই আপনাদের লগ্নাধি যোগ শিখতে খুব সহজ হয়ে যাবে। অর্থাৎ এতক্ষণ আমরা চন্দ্রকে কেন্দ্র করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম কাউন্ট করেছিলাম। এরপরে আমরা লগ্নকে কেন্দ্র করে দেখবেন জন্মছকে কোনো একটি জায়গাতে লাল কালিতে ল পাশে একটা হসন্ত দেওয়া আছে, ওটি আপনার লগ্ন ইন্ডিকেট করছে। তাহলে 12টি যে রাশি, সেই 12টি রাশির মধ্যে যে রাশিতে আপনার লং লেখা থাকবে সেটি হলো লগ্ন। এই লগ্নকে কেন্দ্র করে ঠিক সেম প্রসেসে, যে প্রসেসে আপনি শিখলেন চন্দ্রাধি যোগ, ঠিক সেম প্রসেসে লগ্নকে কেন্দ্র করে ষষ্ঠভাবে বুধ থাকবে, সপ্তমভাবে বৃহস্পতি থাকবে এবং অষ্টমভাবে শুক্র অবস্থান করবে। তাহলে এইটা যদি কোনো জন্মছকে আপনারা অবজার্ভ করেন বা দেখেন, সেটা আপনার নিজের জন্মছকও হতে পারে বা সেটা পারিপার্শ্বিক আপনার পরিচিত বা আপনার প্রিয়জন কারো হতে পারে। এটা থাকলেই আপনি বুঝে যাবেন যে এই জন্মছকে লগ্নাধি যোগ তৈরি হয়েছে বা গঠিত হয়েছে। অর্থাৎ এই জাতক নম্র ভদ্রের পাশাপাশি নেম অ্যান্ড ফেম, অর্থাৎ মান সম্মান, সামাজিক ক্ষেত্রে তার পরিচিতি, এইগুলো কিন্তু তার আপনা আপনি সে অর্জন করতে পারবে। বাড়ির সকলের প্রিয়পাত্র তিনি হবেন, সকলেই তাকে শ্রদ্ধা করবে, স্নেহ করবে এবং ভালোবাসবে, এবং পাশাপাশি তিনি নিজে জীবনে অনেক সম্পদের বা প্রাচুর্যের, ঐশ্বর্যের তিনি অধিকারী হবেন। এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্যাখ্যা করা আছে। এরপর আমরা আরেকটি বিশেষ যোগ, যে যোগটি আলোচনা করব সেটি হলো চন্দ্রপ্রভা যোগ। তাহলে আপনারা চন্দ্রপ্রভা যোগ কি এটা দেখুন। আপনারা লগ্ন কি করে দেখতে হয় আগের আমি কিছুক্ষণ আগেই আপনাদের সঙ্গে সেটা আলোচনা করলাম। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব চন্দ্রপ্রভা যোগ। এই চন্দ্রপ্রভা যোগ যে একটি জন্মছকে আছে বা তৈরি হয়েছে, এটা কি করে আপনি আইডেন্টিফাই করবেন? এটি আইডেন্টিফাই করতে গেলে প্রথমেই আপনাকে কোনটি লগ্ন, অর্থাৎ 12টি ভাবের মধ্যে 12টি যে ভাব, সেই 12টি ভাবের মধ্যে কোন ভাবটি লগ্ন, এটাকে প্রথমে আপনাকে চিহ্নিত করতে হবে। তাহলে প্রথমে আপনি দেখুন কোথায় অনেক লং লেখা রয়েছে বা লগ্ন লেখা রয়েছে, এটা হতে পারে। এরপরে আপনি লগ্ন থেকে 4 নম্বর ঘর, তারপরে 7 নম্বর ঘর, তারপরে 10 নম্বর ঘর চিহ্নিত করে ফেলুন। লগ্নকে কেন্দ্র করে 4 নম্বর, 7 নম্বর এবং 10 নম্বর ঘর আপনি চিহ্নিত করুন। চিহ্নিত করার পর
তাহলে এই যে 4টি ঘর আপনি চিহ্নিত করলেন, একটা হচ্ছে লগ্ন, একটা হচ্ছে 4 নম্বর ঘর, একটি হচ্ছে 7 নম্বর ঘর, আর একটি হচ্ছে 10 নম্বর ঘর। এই 1, 4, 7, 10 এই যে 12টি ভাব, এই 12টি ভাবের মধ্যে যে এই 1, 4, 7, 10 আপনি চিহ্নিত করলেন, এই 4টি হাউস বা ভাব, এগুলোকে বলা হয় কেন্দ্র, পাওয়ার হাউস। এই পাওয়ার হাউসে যে প্ল্যানেটগুলো বা গ্রহগুলো অবস্থান করবে, তার শক্তি, তার ক্ষমতা অনেকটা বেড়ে যায়, এবং সেই ক্ষমতা কিন্তু পজিটিভিটি তার বেশি থাকে, নেগেটিভিটি খুব কম থাকে। তাহলে এই পাওয়ার হাউস বা কেন্দ্র, এটা আপনারা চিহ্নিত করতে পারলেন। এরপরে ঠিক এমনি করে 10মের আগের ঘর, যেটা 9th হাউস বা 9ম ভাব, তার যিনি লর্ড, সেটাকে চিহ্নিত করুন। এবার লর্ড আপনি কি করে চিহ্নিত করবেন? লর্ড চিহ্নিত করতে গেলে আপনাকে দেখতে হবে প্রত্যেকটা রাশি, তার নাম জানতে হবে এবং তাদের অধিপতিদের সম্বন্ধে আপনাদের জানতে হবে। এটি অন্য একটি ভিডিওতে পরে আলোচনা করব। আমি জানি আপনারা মোটামুটি যারা জ্যোতিষ চর্চা করেন বা জ্যোতিষের প্রতি রুচি রাখেন, তারা এই ভিডিওগুলো আপনারা দেখেন। তাই নতুন করে এখানে আর এই সময় নষ্ট করছি না। তাহলে এই যেটি ওই জন্মছকের 9ম ঘর হবে, সেই ভাবের যিনি মালিক অর্থাৎ লর্ড, যিনি অধিপতি, তিনি যদি এই 1, 4, 7, 10 এই ভাবে মধ্যে কোনো একটি ভাবে অবস্থান করেন, তাহলে এই জন্মছকে চন্দ্রপ্রভা যোগ তৈরি হয়েছে, এটা কিন্তু বলা যায়। অনেকে আবার লগ্নকে কেন্দ্র না করে চন্দ্র থেকে 1, 4, 7, 10 কাউন্ট করে থাকেন। এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, এক একটা ঘরানা বা এক একজন এক এক রকম মতের বিশ্বাসী। আপনারা দুটো ভেবেই আপনারা দেখতে পারেন। আমি বেসিক্যালি দুটো জায়গা থেকেই দেখার চেষ্টা করি। তাহলে এই যে চন্দ্রপ্রভা যোগ আপনি দেখলেন, কোনো একটি জন্মছকে যদি থেকে যায়, তাহলে সেই জাতক রাজতুল্য ঐশ্বর্যের অধিকারী তিনি হন, সম্পদের অধিকারী হন। কিন্তু এই যোগ থাকলে পরে একটা নেগেটিভ দিকও কিন্তু আছে। সেটা হচ্ছে যে জন্মছকে এই যোগ রয়েছে, ঐশ্বর্য প্রাপ্তির পাশাপাশি যদি অন্যান্য ভাবগুলো কোথাও তার খারাপ থেকে থাকে, তাহলে কিন্তু জলাশয় থেকে সেই জাতক বা জাতিকার কিন্তু বিপদ হতে পারে। প্রাচুর্য, সম্পদ, রাজতুল্য সম্মান, এগুলো যেমন তার প্রাপ্তি ঘটবে, ঠিক তেমনি কিন্তু জল থেকে, নদীর জলে তার কিন্তু একটা বিপদের সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে শুভ ফলের পাশাপাশি অনেক সময় কিন্তু আমাদের অনেক কিছু খারাপ জিনিসটাও ভোগ করতে হয়, শুধু ভালো নয়। এখন আমরা আলোচনা করব উপচয় স্থান। আপনারা যারা জ্যোতিষ চর্চা করেন বা জ্যোতিষে রুচি রাখেন, তারা উপচয় স্থান সম্বন্ধে আপনারা জানেন। বলছে এবার কোনটা উপচয় স্থান? লগ্ন থেকে আপনাকে 3য়, 6ষ্ঠ, 10ম এবং একাদশ ভাব এগুলোকে দেখতে হবে। তাহলে লগ্ন থেকে 3য়, 6ষ্ঠ, 10ম, একাদশ, এই যে 4টি সেন্টার, এটাকে বলা হচ্ছে উপচয় স্থান। কিন্তু কিভাবে এই উপচয় স্থান থেকে অর্থ সম্পদ প্রাপ্তির ইন্ডিকেশন আমরা পেতে পারি? শাস্ত্র বলছে যে এই উপচয় স্থানগুলোতে যেখানে যেখানে এই ইন্ডিকেশন করা হলো, সেখানে সেখানে যদি যোগকারক গ্রহ, শুভ গ্রহ এবং ধনভাবের কারক গ্রহ এরা যদি অবস্থান করেন,
যত বেশি সংখ্যক এই ধরনের পাওয়া যাবে পয়েন্ট, ততই কিন্তু সেই জাতক জাতিকার আর্থিক উন্নতি, ডেভেলপমেন্ট, বিশেষ করে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট তার কিন্তু হবেই। এটা কিন্তু সনাতন জ্যোতিষ পদ্ধতিতে বা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এটা কিন্তু বলা হয়েছে। এরপরে আমরা চলে যাব গুরু চন্দ্র যোগ। তারপরে আপনারা গুরু চন্দ্র যোগ কী এটা দেখুন। তাদের সঙ্গে আলোচনা করছি গুরু চন্দ্র যোগ। গুরু অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্র চন্দ্র। তাহলে এই গুরু চন্দ্র যোগ এটা কিন্তু জীবযোগও বলা হয়ে থাকে। এটা আপনারা কিভাবে দেখবেন, খুব ভালো করে দেখুন। বৃহস্পতি অর্থাৎ গুরু এবং চন্দ্র, তাদের মধ্যে যদি বৃহস্পতির কটা দৃষ্টি আছে, অ্যাসপেক্ট আছে? না, বৃহস্পতি লগ্নে যে ঘরে অবস্থান করছে সেই ঘরে যদি 30 ডিগ্রির মধ্যে কেউ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে তার একটা অ্যাসপেক্ট তৈরি হলো এবং জোরালো অ্যাসপেক্ট তৈরি হলো, সেখান থেকে রেজাল্ট 100% পাওয়ার সম্ভাবনা বেশি। এরপর পঞ্চম অর্থাৎ জুপিটার বা বৃহস্পতি যেভাবে বসে আছে, যে হাউসে অবস্থান করছে, সেখান থেকে 5 নম্বর, লগ্ন থেকে নয়, চন্দ্র থেকে নয়। তাহলে জুপিটার যেখানে বসে আছে সেখান থেকে 5 নম্বর ঘরে যদি চন্দ্র বসে থাকে, বৃহস্পতি যেখানে বসে আছে সেখান থেকে যদি 7ম ঘরে চন্দ্র বসে থাকে, কিংবা বৃহস্পতির অবস্থান থেকে যদি 9ম ঘরে চন্দ্র অবস্থান করে, তাহলে এই বৃহস্পতির সঙ্গে চন্দ্রের এই কানেকশান কিন্তু হয়ে গেল। এই কনজাংশনের ফলে জীবযোগ তৈরি হলো, বা আপনারা বলতে পারেন যে গুরু চন্দ্র যোগ তৈরি হয়েছে। বা এটা অন্যভাবেও হতে পারে, যে দেখা গেল যে ধনু হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এবং কর্কট হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। দেখা গেল কর্কটে বৃহস্পতি অবস্থান করছে এবং চন্দ্র ধনুতে অবস্থান করছে। তাহলে একে অপরের ক্ষেত্র বিনিময় করলো, অর্থাৎ নিজের নিজের জায়গা স্থান পরিবর্তন করলো। তাহলে কর্কটে বৃহস্পতি আপনারা জানেন তারা খুব আনন্দের ক্ষেত্র, সেখানে বৃহস্পতি খুব আনন্দে থাকে এবং তার খুব ভালো পজিটিভ বা ভালো ফল সেই জাতক বা জাতিকাকে কিন্তু দিয়ে থাকে। তাহলে এই ধরনের কম্বিনেশনও তৈরি হতে পারে। তাহলে এই ধরনের সম্বন্ধ যদি তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে জীবযোগ বা গুরু চন্দ্র যোগ। এই যোগ যে জাতক জাতিকার জন্মছকে থাকবে, ঐশ্বর্য, প্রাচুর্য, মান, সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি, এবং শুধু তাই নয়, সেই জাতক নিজে গুরুগৃহী অর্থাৎ অধ্যাপনা বা যে কোনো জায়গায় তিনি ইন্সট্রাক্টর, এই ধরনের রোল সে কিন্তু প্লে করতে পারে। তাহলে এই যে অবস্থানগুলো আমরা দেখলাম, এতক্ষণ ধরে যা কিছু আলোচনা করলাম, সমস্ত যোগগুলোই কিন্তু ধনভাবের যোগ। একজন জাতক জাতিকার জন্ম ছকে এই যোগগুলো যদি আপনারা দেখতে পান, তাহলে নিশ্চিন্তে আপনারা বলবেন বা বুঝে নেবেন, বা এটা আপনারা ভাবতেই পারেন যে সেই জাতক জাতিকা কিন্তু এই জীবনে খালি হাতে নিঃস্ব হয়ে ফিরে যাবে না। ঈশ্বর তার জন্য কিন্তু এই কিছু সম্পদ বা ঐশ্বর্য তার জন্য নির্দিষ্ট করে